শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ইনুর মানবতা বিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন। ওমানে গাড়ির ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার, সিলিন্ডারের গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা। দুজনের দেশে ফেরার কথা ছিল আগামীকাল, পরিবারে শোকের মাতম। যুক্তরাষ্ট্র চীন শীর্ষ বৈঠক, প্রতিদ্বন্দ্বী না হয়ে বাণিজ্যিক অংশীদার হতে চীনের প্রতি ট্রাম্পের আহ্বান। তাইওয়ান ইস্যুতে সতর্ক করলেন শি জিনপিং। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাপলা চত্বর হেফাজতের সমাবেশ হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দিয়েছে। সকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। চিফ প্রসিকিউটর দাবি করেন, শাপলা চত্বরে অভিযানের পরিচালনার মেকানিজমে জড়িত ছিলেন সাংবাদিক ফারজানা রূপা। সেদিন তিনি মৃত্যুর তথ্য গোপন করেছিলেন। আসামিদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গত 7 মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 14 মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন আসামি হচ্ছেন। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 6 জন গ্রেপ্তার রয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাবেক মন্ত্রী ইনুর মামলার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন এই মামলায় রায় দেওয়া হবে। আমরা পরিষ্কারভাবেই এইটি প্রমাণ করার চেষ্টা করেছি বা আমরা তথ্য প্রমাণ দিয়েছি যে জনাব ইনুস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক, সরাসরি কথা বলবো তার সাথে। হাসানুল হক ইনুর রায়ের বিষয়ে কি জানা গেছে এবং চিফ প্রসিকিউটর আর কি বলছেন? সিফাত, ট্রাইব্যুনালে আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। ট্রাইব্যুনাল 1-এ এবং ট্রাইব্যুনাল 2-এ যে মামলাটি ছিল সেটি হচ্ছিল সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তার এই যে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলা, কুষ্টিয়ায় 6 জনকে হত্যা দেয়, যে মামলাটি আজকে যুক্তিতর্ক উপস্থাপন ট্রাইব্যুনাল 2-এ শেষ হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি শেষ হয়েছে এবং এইটার যে রায় যে কোনোদিন দেওয়া হবে, যদিও আজকে তারিখ ঘোষণা করা হয়নি। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন, তিনি বলেছেন যে হাসানুল হক ইনু যখন জুলাই অভ্যুত্থান চলছিল সারা বাংলাদেশে, তখনকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে যে কথোপকথন, সেই অডিও রেকর্ড তারা এখানে দেখিয়েছেন এবং সেখানে তিনি কি বলেছিলেন জুলাই আন্দোলন যখন চলছিল সেই আন্দোলন দমনের জন্য তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে কি নির্দেশনা দিয়েছিলেন সেই বিষয়গুলো তিনি বলেছেন এবং তিনি তুলে ধরেছেন যে 8টি অভিযোগ হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা হচ্ছে, সে তারা সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এনেছেন। তার পাল্টা যুক্তিও কিন্তু আসামি পক্ষের আইনজীবী তারা দিয়েছেন এবং তারা বলছেন ইনুর বিরুদ্ধে এই মামলায় ঢালাওভাবে অভিযোগ করা হয়েছে। তিনি এই মামলায় বলেছে যে তিনি ছাত্র জনতার বিপক্ষে ছিলেন না, যারা নাশকতাকারী তাদের বিরুদ্ধে ছিলেন, এরকম আসামি পক্ষের যে আইনজীবী ইমরুল সাহেবের পক্ষে আইনজীবী তিনি দাবি করেছেন। সিফাত, এর বাইরে যে আরেকটা মামলা রয়েছে সেই মামলাটা হচ্ছে শাপলা চত্বর হেফাজতের মামলাটি। সেই মামলায় কিন্তু আজকে দীপু মনির বাইরে যে দুজন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু, একাত্তর টেলিভিশন তখনকার ছিলেন, এবং ফারজানা রূপা, তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আগামী 7 জুন পরবর্তী শুনানি এই মামলা নির্ধারিত হয়েছে এবং দুটি মামলায় কিন্তু আসামিদের নিয়ে আসা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে কিন্তু আজকের এই শুনানি হয়েছে। সিফাত, ধন্যবাদ সৈকত। মধ্যপ্রাচ্যের ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসী 4 ভাইয়ের লাশ। পরিবারে চলছে শোকের আহাজারি। বুধবার রাতে দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ওমানের মুলাদাহ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই 4 ভাই হলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। তাদের বাড়ি উত্তর রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের
বান্দাবাজার পাড়ায়। পরিবার জানায় ভাইদের মধ্যে দুজনের শুক্রবার দেশে ফেরার কথা ছিল, তাই 4 ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যেই পথে গাড়ি থেকে তাদের লাশ উদ্ধার হয়। ওমান পুলিশের ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু রাখায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসেই তাদের মৃত্যু হতে পারে। তবে একটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় পুলিশ। নিহত 4 ভাইয়ের মধ্যে মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ শাহেদ বিবাহিত ছিলেন। এই ঘটনায় রাঙ্গুনিয়ার বান্দাবাজার পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। 4 ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। চট্টগ্রাম মহানগরীর বাইজিদের রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমি আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল 9:45টার দিকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 11 বছর বয়সী শিশুটি মারা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন জানান, চোখে গুলিবিদ্ধ শিশু রেশমি শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল। গত বৃহস্পতিবার রাতে মহানগরীর বাইজিদ বোস্তামি থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়। এ সময় দোকানে যাওয়ার পথে গোলাগুলির মাঝখানে পড়ে শিশু রেশমির বাম চোখে গুলি লাগে। ঈদুল আজহায় পশুর হাটকে টার্গেট করে সক্রিয় জাল টাকা তৈরি চক্রের সদস্য 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 35 লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। বুধবার রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জাল নোট ছাড়াও ল্যাপটপ, 3টে কালার প্রিন্টার, ফয়েল পেপার, জলছাপ সম্বলিত সাদা কাগজ সহ জাল টাকা তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, পশুর হাট আর কেনাকাটার ভিড়ই টার্গেট ছিল চক্রের সদস্যদের। তাদের কাছ থেকে জাল টাকা বিক্রির নগদ 4 লাখ টাকাও জব্দ করা হয়। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের 9 জনকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতদের মধ্যে 6 জন চীনা নাগরিক। এরা জুয়ার টাকা বিদেশে পাচার করত বলে জানায় গোয়েন্দারা। অনলাইন জুয়া থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেন ডিবি প্রধান। যে কিনা বেচাগুলো হবে তারা যেন টাকাগুলো একটু দেখে নেয়। আর কুরবানি হাটে বিশেষ করে জাল টাকা করার জন্য ধরার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন বুথ থাকবে, যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা এটা যেন একটু নিশ্চিত হয়ে তারা লেনদেন করে। উচ্চ কর হার আর উৎপাদন খরচের তুলনায় ডিম ও মুরগির ন্যায্য দাম না পাওয়ায় বিলীন হতে বসেছে প্রান্তিক খামারগুলো। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, বাজেটে কর হার না কমালে দ্বিগুণ হতে পারে ডিম ও মুরগির দাম। আর দ্রুত ব্যবস্থা না নিলে 50,000 কোটি টাকার পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যেতে পারে বলে শঙ্কা কৃষি অর্থনীতিবিদদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। স্বল্প মূল্যে প্রোটিনের প্রধান উৎস ডিম এবং মুরগি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশের মানুষের প্রাণীজ আমিষের প্রায় 45% মেটে এই পোলট্রি খাত থেকে। তাই খাদ্য বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে এই খাত নিয়ে এখনই সরকারকে ভাবতে হবে। গত 5 বছরে দেশের এই পোলট্রি খাতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। চলতি বাজেটে 1 লাফে কর্পোরেট কর 15 থেকে বাড়িয়ে করা হয়েছে 27.5%। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা, দফায় দফায় পোলট্রি ফিডের দাম বৃদ্ধি। এমন পরিস্থিতিতে বিপর্যয়ের মুখে দেশের উদীয়মান এই শিল্প খাত। কর্পোরেট ট্যাক্সেশন আমাদের যে 15%টা আছে, এটা আমাদের দাবি যে 15%টাই বহাল থাকুক, যেন আগামী দিনে আমাদের ব্যবসা করার আরও সুযোগ থাকে এবং আগামী দিনের তরুণ প্রজন্ম উৎসাহিত হয় এই শিল্পে আসা। পরিসংখ্যানে দেখা যায়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অ্যাগ্রোফিডে কর্পোরেট ট্যাক্সের হার বাংলাদেশেই সবচেয়ে বেশি। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, এ হার কমানো না গেলে ডিম আর মুরগি সস্তায় পাওয়া যাবে না। এটার উপর যদি একটা বিরূপ প্রভাব পড়ে ট্যাক্স এবং আপনার ফিসকাল পলিসির জন্য, সেটার যে দুর্ভোগ শুধুমাত্র প্রান্তিক খামারিরা পড়বেন সেটা নয়, বরঞ্চ টোটাল আপাময় জনগণের 18 কোটি জনগণের পুষ্টি নিরাপত্তাও কিন্তু বিপাকে পড়ে যাবে। সাথে সাথে এমনও সংখ্যা তৈরি হতে পারে গুটি কয়েকটি প্রতিষ্ঠানের হাতে এই সেক্টরটার জিম্মি হয়ে যেতে পারে। এ খাতকে বাঁচাতে কর ও শুল্কের বিষয়ে সরকারের আরও নমনীয় হতে হবে, এমনটাই মত কৃষি অর্থনীতিবিদদের।
খাবারের বেশিরভাগ ইনগ্রেডিয়েন্টস উপাদান আসে বিদেশ থেকে। তো যখন বিদেশ থেকে আসে তখন তার উপরে স্বভাবতই একটা টেরিফের ব্যাপার আছে। সে সরকার যদি সেই টেরিফের জায়গাটাতে এই সুবিধাটা দেয় যে খাবার, পোলট্রি শিল্পের খাবার এবং গবাদি পশুর খাবার, এর জন্য ওই জায়গাটাতে টেরিফ মওকুফ করা যেতে পারে অথবা রিডিউস করা যেতে পারে, যেহেতু আমাদের দেশে উৎপাদনটা অনেক কম। প্রান্তিক খামারি ও খুচরা বাজারের মধ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চীনের বিনিয়োগকারীদের এদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশ চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের বিনিয়োগ আকর্ষণ করতে সরকার এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে। চীনের বিনিয়োগ বাড়লে দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও মত তার। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার কথা জানান। টেকসই ও পরিবেশ বান্ধব টেক্সটাইল প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে 3 দিনের এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে দুদেশের টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। চীনের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ভবিষ্যতে সম্পর্কের আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। আর বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী না হয়ে বাণিজ্যিক অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই মুহূর্তে ভালো সম্পর্ক থাকলেও তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট। সঞ্জিতা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। প্রায় 1 দশক পর চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক, প্রযুক্তি প্রতিযোগিতা ও ইরান ইস্যুতে বৈঠক করতে 2 দিনের সফরে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রথম দফা বৈঠকও করেছেন। বৈঠকে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দাবি করে ভবিষ্যতে 2 দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 2 দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি চীনা প্রেসিডেন্টকে একজন মহান নেতা সম্বোধন করে তার বন্ধু হতে পারাকে গর্বের বিষয় বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম দফার বৈঠকে 2 দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একমত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। মার্কিন ব্যবসার জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। চীন ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও কথা হয়েছে। বৈঠক শুরুর আগেই ওয়াশিংটনকে প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে বেইজিংয়ের বাণিজ্যিক অংশীদার হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে বেশিরভাগ বিষয়ে একমত হলেও তাইওয়ানকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সমর্থন দিলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতির বিষয়ে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট। আলোচনা হয়েছে বহুল প্রত্যাশিত ইরান যুদ্ধের বিষয়েও। The longest relationship of our two countries that any president and president. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 দিনের রাষ্ট্রীয় সফর ঘিরে রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের সাথে প্রযুক্তি বাণিজ্যকে সমৃদ্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের সফরসঙ্গী হয়েছেন অ্যাপলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাক রকের ল্যারি ফিঙ্ক, মেটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক সহ যুক্তরাষ্ট্রের বড় বড় টেক কোম্পানিগুলোর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। সঞ্জিতা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পরিচ্ছন্ন নাগরিক করতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর উদ্যোগে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ঢাকা বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে এই আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। ইশরাক হোসেন বলেন, আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশেপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিক নিতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি পালন করা হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য। যত কর্মসূচি পালন করা হোক না কেন, জনগণ যদি সচেতন না হয় তাহলে এই শহর কোনোদিনও বাসযোগ্য সুস্থ পরিবেশ গড়ে তোলা যাবে না। তিনি বলেন, ঢাকা শহরে জনসংখ্যার চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ঢাকা থেকে চাপ কমিয়ে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আশেপাশের এলাকায় নিয়ে যাওয়া যায় এবং কর্মসংস্থান বাড়ানো যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা করতে হবে। দেশনায়ক জনাব তারেক রহমান যে ক্লিন ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে আমরা যারা সকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা যার যার এলাকায় যার যার অবস্থান থেকে
এবং সকল আমাদের বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে এই ক্লিন ঢাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের শহরকেও আমরা পরিষ্কার করতে চাই। পাশাপাশি আমরা জনগণের মাঝে আমরা কিছু জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে চাই। আমাদেরকে নিজেদের শহরের প্রতি নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ইনুর মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় যে কোনো দিন। ওমানে গাড়ির ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার, সিলিন্ডারের গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা, দুজনের দেশে ফেরার কথা ছিল আগামীকাল, পরিবারের শোকের মাতম। যুক্তরাষ্ট্র চীন শীর্ষ বৈঠক, প্রতিদ্বন্দ্বী না হয়ে বাণিজ্যিক অংশীদার হতে চীনের প্রতি ট্রাম্পের আহ্বান, তাইওয়ান ইস্যুতে সতর্ক করলেন শি জিনপিং। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।